নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আমার সাথে আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। আচ্ছা, এটা ঠিক কিনা বলুন তো যে তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি কিনা? আর তা যদি হয় তার স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে, তাই তো? আজ শুক্রবার সুপার ক্লাসিক্সে তারই রচনা তারানাথ তান্ত্রিক ও মাতু পাগলির কালজয়ী রচনা নিয়ে চলে এসেছে আমার ও আপনার ক্লাব স্টোরি ম্যানিয়া ক্লাব। পূর্বে মাঝির ছেলে গল্পে সব্যসাচী দত্তবাবু কমেন্ট করেছেন, এমন গল্প ও তার এমন অসাধারণ পরিবেশনা মনকে পরম তৃপ্তির সাগরে ডুবিয়ে দিল। আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে। বহুদিন ধরেই এমনটাই চাইছিল মন। অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু। তাই তো আবারও বলছি, গল্পের ছন্দে মোহিত হতে এবং সৌন্দর্য ও লাবণ্যে স্পর্শকাতর হতে সাবস্ক্রাইব টু স্টোরি ম্যানিয়া ক্লাব অ্যান্ড ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশনস। আর এবার থেকে ক্লাবের নিয়মিত শ্রোতা বন্ধুদের জন্য থাকবে তাদের মন মতো গল্প। তাই কমেন্ট করে জানাও কেমন ধরনের গল্প তোমরা শুনতে চাও। আর তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক, তাহলে কমেন্ট করতে ভুলো না। সেখান থেকেই সেরা কমেন্টসগুলো বেছে নেবো আমরা এবং সেগুলোই পড়ে শোনাবো তোমাদের। আর পরের গল্পটি থাকবে শুধুমাত্র তোমার জন্য, যেমন আজকের এই গল্পটি সব্যসাচী বাবু আপনার জন্য। চলুন তবে শুনে ফেলি আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও মাতু পাগলি। সন্ধ্যা হতে আর দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে সবে বেরিয়েছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি? আরে চলো চলো, জ্যোতিষীকে একবার হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? তিনি মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক আমার চিরকাল আছে। সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, আচ্ছা, বড় জ্যোতিষী মানে কি যা বলে তাই সত্যি হয়? মানে আমার অতীত বর্তমান সব বলে দিতে পারে, আর তবে ভবিষ্যতের কথা বলে বিশ্বাস হয় না। বন্ধু বলল, আরে চলোই না, পকেটে টাকা নিয়ে বেরিয়েছো তো, 2 টাকা নেবেন। তোমার হাতটা একবার তাতে দেখিয়ে নিও। আরে দেখোই না একবার, বলতে পারেন কিনা, তোমার সব চিন্তা মিটে যাবে। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কুষ্টি বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়ে বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলল, হ্যাঁ, এই বাড়িটাই। আমি হেসে বললাম, আরে লোকটা বোগাস, না হলে এত রাজা মহারাজা ভক্ত তার এই বাড়ি। বাইরের দরজার কড়া নাড়তেই ভেতর থেকে একটি ছেলে বলে উঠল, কে? কিশোরী জিজ্ঞেস করল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর এলো না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চেয়ে দেখল এবং তারপর জিজ্ঞেস করল, কোথা থেকে এসেছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে বাড়ির ভেতর চলে গেল। কিছুক্ষণ কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি কিশোরী, বুঝলে, এই তোমার জ্যোতিষী বোধহয় পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে বোধহয় পাঠিয়ে দিয়েছে এই আমরা পাওনাদার কিনা সেটা দেখতে। দেখবে এবার ঠিক ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই একটি ছেলে দরজা খুলে বলল, আসুন, ভিতরে আসুন। ছোট একটা ঘরের তক্তাপোশের উপর আমরা বসলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জড়ো করে প্রণাম করে বলল, পণ্ডিত মশাই আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথায় চুল প্রায় উঠে গিয়েছে। মুখের ভাবে ধূর্ততা আর বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড় এবং উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ল। উভয়ের মুখায়বের মধ্যে আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখের আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি।
আর এনার চোখের কোণের কঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন যেন তার অনেকটা হারিয়ে গিয়েছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকক্ষণ দেখে আমার মুখের দিকে চেয়ে বললেন, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল কি ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সালের 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না, তাহলে আপনার হলো কেমন করে? এরকম তো আগে কখনো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্যে যে আমার জন্মদিন আর বিবাহের দিন এক হওয়াতে বিবাহের সময় এটা নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না, সে আমাকে কখনো দেখেনি, আর আমার বন্ধু কিশোরীও তা জানে না। তার সঙ্গে আলাপ মোটেই 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বললেন, আচ্ছা, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় একটা ফাঁড়া গিয়েছে 13 বছর বয়সে। কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতিযোগ আমি দেখতে পাচ্ছি। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে চাইলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটি খোয়া গিয়েছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে প্রকাশ করেনি। তারানাথ বোধহয় থর্ড রিডিং জানে, কিন্তু আরো ক্ষতি হবে তা কেমন করে বলছেন? এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে না। আমার সম্বন্ধে আরো অনেক কথাই সেদিন বলেছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝে তার ওখানে যেতাম, তবে হাত দেখাতে নয়, যেতাম প্রায় আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব শক্তিশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। তা নিয়ে কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়া দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখে শীঘ্রই এমন নাম করে বসল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে থাকত। পয়সা আসতে শুরু করলো অজস্র। যে পথে আসলো সেই পথেই বেরিয়ে গেল। হাতে একটা পয়সাও দাঁড়ালো না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়া দৌড়, নারী এবং সুরা। এই 3টে দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনির দুলাল অজস্র খুইয়েছে এবং পথের ফকির হয়েছে, আর তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছর তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের ন্যায় উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যকাপ পয়সারও নষ্ট হলো। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকতে সে এখনো খানিকটা পয়সা রাখতে সমর্থ হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়ানোর উপায় ও কৌশল বার করতে করতে তারানাথের সারাদিনের অধিকাংশ সময় নষ্ট হতো। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই। আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পয়সা নষ্ট হওয়ার পরে যে পায়নি, এ কথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপর বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার সাথে তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। সে আমায় প্রায় বলে, তোমায় সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব ভাবছি। লোকে দেখবে যে
তারানাথের কোনো ক্ষমতা আছে কিনা। বুঝলে, লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই। চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় আমি শিখিয়ে দেব। এই দেখো, 2 হাতের আঙুলে দুটো চোখ বুজিয়ে চেপে রেখে দুটো বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে কান জোর করে চেপে তুমি চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই তুমি চন্দ্র দর্শন করতে পারবে। চোখের সামনে তুমি পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরের আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটো পরী। তুমি যা জানতে চাইবে পরী তোমায় তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিচ্ছু থাকে না, বুঝেছ? চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যায় না। দৈনন্দিন ঘটে যাওয়া জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে আবার এসব ব্যাপার ঘটে তার তা কোনোদিন জানা ছিল না। একদিন বর্ষার বিকেলবেলায় তারানাথের ওখানে গেছি। দেখলাম তারানাথ পুরাতন একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছে। আমাকে দেখে বলল, চলো, বেলে ঘাটাতে একজন বড় সাধু এসেছেন, একটু দেখা করে আসি। খুব ভালো ধরনের তান্ত্রিক শুনেছি, চলো। তারানাথের স্বভাবই ভালো সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সে সাধু যদি আবার তান্ত্রিক হয়, তাহলে তারানাথ সব কাজ ফেলে তার পেছনে দিনরাত লেগে থাকবে। গেলাম বেলেঘাটায়। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। অগত্যা আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, রুমাল বার করে দেখি সেখানে বেলফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর কাছ থেকে 5 থেকে 6 হাত দূরে বসে আছি এবং আমার পকেটে কেউ হাতও দেয়নি। ঘরে আমি, তারানাথ এবং সাধু ছাড়া অন্য কেউও নেই। আবার রুমালখানাতে আমার নামও লেখা। সুতরাং হাত সাপাইয়ের সম্ভাবনা তো আদৌ নেই। কিছু যে আশ্চর্য হলাম না এমনটা নয়, কিন্তু যদি ধরে নিই সাধু বাবাজি তন্ত্রশক্তির সাহায্যে আমার রুমালে গন্ধ সৃষ্টি করেছেন, তবুও এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করা হয়, তবে সে সাধনার আমি কোনো মূল্য দিই না, কারণ আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফিরবার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা এই সামান্য শক্তি পেয়েছে মাত্র। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালান করলো, তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্ট্যান্সের মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হতে পারে যতক্ষণ আমি তার কাছাকাছি আছি। তার সান্নিধ্য থেকে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, সে প্রভাবের মূলে কি আছে সেও তো আর এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সাথে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবুও তো সত্যিকারের তান্ত্রিক তুমি দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ওই ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও যে ও জিনিস নিয়ে চর্চা যে করিনি তা কিন্তু নয়। ও আতরের গন্ধ আর এমন কি বড় জিনিস। এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক আমি দেখেছি, শুনলে পরে তুমি বিশ্বাস করবে না। একজনকে জানতুম যে বিষ খেয়ে পর্যন্ত হজম করত। এই তো কিছুদিন আগে কলকাতায় তোমরাও এক ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও পর্যন্ত সে বেঁচে গেল, জিভে একটুও কালো দাগও পর্যন্ত লাগেনি। এসব
নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক আমি দেখেছি। কি হলো ছেলেবেলায় আমাদের দেশের বাড়িতে অর্থাৎ বাঁকুড়ায় এক নামকরা সাধু ছিলেন। আমারই এক খুঁড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমার বাড়িতে তিনি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই তিনি আমাদের নিয়ে গল্প করতে বসতেন আর প্রায়ই আমাদের বলতেন, দুই চোখের মাঝখানের ভুরুতে জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখ, দেখতে পাবি। খুব এক মনে দেখিস। মাস 2-3 পর আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম, চন্দ্র দর্শনের মতো নাকি? মুখে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম ওই সন্ধ্যার কিছু আগে। বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের ওপরের দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, ওই হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে আমার প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার ঠিক কপালের মাঝখানে, সামনে খুব স্থির। এই মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই আমি সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদির ব্যাপারে একটু আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আমার মন কিছুতেই টিকত না, তাই ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে মাত্র। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্য কোনো দিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখেছি, চুপ করে বসে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে বেশ খাসা বাংলায় বললেন, তা বাবাজির বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়, মালিয়াড়া রুদ্রপুরে। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারার রুদ্রপুর? তারপরে কি যেন একটা ভাবলেন, খুবই অল্প সময়ের জন্য। একটু যেন অন্য মনস্কও হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে কে আছে তুমি জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ছিল তাদের, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তো তাদের অবস্থা খুবই খারাপ। আর তাছাড়া রামরূপ সান্যাল বলে তো কখনো কারোর নাম শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমারই বা বয়স কতটুকু, তুমি বা জানবে কি করে? তা খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা এখনো আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে সেই কোন কাল আগে। এখন তার উপর দিয়ে মানুষ গরু সবাই হেঁটে পার হয়ে যায়। তবুও পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদের কোন পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু
এসব কথা ইনি কি করে জানলেন? বেশ বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখেই দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহে কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন রে বাবা? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা বাবা, সংসার ধর্ম করকে যা, এ পথ তোর নয়। আমার কথা শোন বাবা, বাড়ি ফিরে যা। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, আমি সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স তোর হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমিও বললাম, কিন্তু আমাদের গায়ের কথা আপনি কি করে জানলেন বললেন না যে? দয়া করে বলুন। তিনি কোনো উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আর আমিও নাছোড়বান্দা, তাই তার পিছু নিলাম। খানিক দূর গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না। আমি কিচ্ছু চাই না, আপনার সঙ্গ চাই মাত্র। দয়া করুন। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না রে। তোকে সংসার করতেই হবে, তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবেই। আর সাহস হলো না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পেছনে পেছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি আর নেই। বুঝতে পারলাম কোনো গলির মধ্যে দিয়ে তিনি ঢুকে পড়েছেন বা কোনো দিকে চলে গেছেন। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলে রাখি, অনেক দিন পর বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দলও তো কিছুই বলতে পারল না। কিন্তু তাদের এক শরিক জলপাইগুড়ির ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন এবং কথায় কথায় তাকে একদিন প্রশ্ন করাতে তিনি বললেন, দেখো, আমার ছোটবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি।
প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, আর ওই শিব মন্দিরটা মাঠের মধ্যে অমন বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলত। কোন নৌকো একবার ওই মন্দিরের ঘাটে মারা পড়ে বলে ওর নাম হয় লাভাঙার ঘাট। প্রায় চিৎকার করে বলে খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো? যেসব কথা তোমার জানবার দরকার কি হলো? বই টই লিখছো নাকি? ওদের কাছে আর কোনো কথা বললাম না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনই মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বললে, বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? কে কে বলেছে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে আমি কষ্টে চেপে বললাম, মা, মা আমাকে শিষ্য করে নিন আপনার, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন, দয়া করুন মা। পাগলি চেঁচিয়ে উঠে বলল, পালা এখান থেকে, বিপদে পড়বি, পালা। আঙ্গুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা যা বলছি। বেশ ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে বোধ হয়। পাগল মানুষকে তো বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তারপর দিন। পাগলি বললে, ভাই, আবার কেন এলি তুই? হ্যাঁ, কেন এলি? বললাম, মা, মা, মা আমাকে দয়া করো, মা আমাকে দয়া করো। দূরা দূরা বলছি, বেরো এখান থেকে, বেরো বেরো, যা। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলেই যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে আমার প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাতে দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে সে যেন আমায় বললে, লাঠিটা খুব লেগেছে না রে? তার রাগ করিস নে, কাল যাস আমার ওখানে, কেমন? কাল যাস। সকালে উঠেই আবার গেলাম। ওমা,
স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ নিয়ে আমার দিকে ছুঁড়ে মারলে। আবার দেখেছো, আবার এসেছে, আবার ধর। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে আমায় রাত্রে বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই তো এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে। তোর মন্ড চেপে এখানে গিয়েছিলাম। যা, বেরো 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 এখান থেকে, বেরো বলছে, বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে, এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমার এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, আয়, বস এখানে, বস। আঙুল তুলে আমায় দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সেই হুকুম পালন না করে যে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে শুধু শুধু বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না তোর দ্বারা। তোর সংসারে এখনো পুরোপুরি ভোগ রয়েছে। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তারপর আবার বামুন, তখন তো কিছু খাওয়ানো দরকার। বল বল বল, কি খাবি বল, বল। পাগলির শক্তি কত দূর দেখবার জন্য বেশ বড় কৌতূহল হলো আমার। এর আগে লোকের মুখে অনেক শুনেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসী নিয়ে এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, তাই সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি জিলিপি, ক্ষীরের বরফি আর বর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কাঠ কয়লা পড়েছিল, সেগুলো হাতে তুলে নিয়ে আমায় বললে, এই নে, খা, ক্ষীরের বরফি, খা 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 খা। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসম্বদ্ধ হাসি হেসে বললে, খা, ক্ষীরের বরফি খাবি, খা খা। আমার মনে হলো এ তো দেখছি পুরোই পাগল, কোনো কাণ্ড জ্ঞানই নেই। এর কথায় মরা পোড়ানোর কয়লা মুখে দেব? ছি 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 ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই। অনেক দূরই এগিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুরে। যা থাকে কপালে, পরক্ষণে থু থু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরোগুলো মুখ থেকে বার করে ফেলে দিলুম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি না করছি এখানে এসে! এ পাগলি পাগল ছাড়া আর কিছুই নয়, বদ্ধ উন্মাদ। পাড়া গাঁয়ের ভূতেরা বরং সাধু বলে নাম রটিয়ে দিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে আমায় বললে, খেলিয়ে রাবড়ি, বর্তমান কলা। পেটো কথাকার, পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে? হ্যাঁ, পেটের জন্য? তোরা দূর হা জানোয়ার, দূর হা বলছি, দূর হা, দূর হা। আমার তখন ভয়ানক রাগ হলো।
অমন নিষ্ঠুর কথা আমার কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে তাই আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। তোমরা বললে বিশ্বাস করবে না, আবার সেই দিন রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আজকে আসিস। রাগ করে না এমন করে, রাগ করে আসিস কিন্তু বাবা, আজ আসিস আমার কাছে। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় যে পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। সে আমায় বললে, আবার এসছিস দেখছি। আচ্ছা না চোর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে দাও, আবার রাত্রে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভটা কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব। একবার দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম আমি বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজাও আনবি। মাঝে মাঝে আমার মৃতদেহ যখন হা করে বিকট চিৎকার করে উঠবে, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনই মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করিস নে। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারিস। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা আমি বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম আমি। বললাম, মা সব পারবো, কিন্তু কিন্তু মানুষ খুন আমার দ্বারা হবে না। আর তুমি বা আমার জন্য কেন মরতে যাবে? পাগলি রেগে বললে, তবে এখানে মরতে এসেছিলি কেন রে মুখ পোড়া? বেরো, দৌড়া, যা। আরো নানা রকম অশ্লীল গালাগালি দিলে। ওর মুখে কিচ্ছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর অত গায়ে মাখিনি, গা শোয়া হয়ে গিয়েছে। বললাম, আহা মা, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আর আমি না ভদ্রলোকের ছেলে। পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? তা ভদ্রলোকের ছেলে এর পথে এসেছিস কেন রে? অল্প পেঘাটের মরা, তন্ত মন্তে সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা যা যা, বের হয়ে যা। কামিজ পরে গিয়ে হাউসে গিয়ে চাকরি করকে। বেরো, বেরো এখান থেকে। বললাম, মা তুমি শুধু রাগই করো। পুলিশের হাঙ্গামার কথাটা ভাবছো না একবারও? আমি যখন ফাঁসি যাব তখন কে ঠেকাবে বলো তো? মনে মনে আমার সন্দেহ হলো যে না, এ নিতান্তই পাগল বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু সময় আমি এতদিন নষ্ট করেছি ছাড়া আর কিছু না। কিন্তু তখনই আমার মনে পড়ল পাগলের মুখে আমি
শুদ্ধ সংস্কৃতের শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যিই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেদিন থেকে পাগলিয়া আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন নিজে থেকেই সে আমায় ডেকে বললে, শোন, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে ওবেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভই হয়, তাছাড়া আর কিছু হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে নানা রকমের জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শীর্ণ হলে চোখে দেখা যায় না, তাদের আমরা ভূত বলি। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি অনেক বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাকিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরে পর্যন্ত ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এসব কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থা এ কথার উপযুক্তও বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে কোনো লোকজনও নেই। অজ্ঞাত সারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অনেক অদ্ভুত ধরনের কথা। শোন, এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনী। তারা অতি ভয়ানক জীব। বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে কোনো পদার্থ তাদের মধ্যে নেই। পশুর মতো সব, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা প্রেত লোকের বাঘ-ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও থাকে পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই। তাই তোকে বারণ করি। তুই তো বুঝিস নে, আর তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে আমি জিজ্ঞেসই করে বসলাম, মা, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোক আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথাই বললে। আপনি ওখানে যাবেন না তো ঘন ঘন, পাগড়ি ভয়ানক মানুষ।
ওর মধ্যে এমন শক্তি আছে আপনি একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই, গায়ের কোনো লোক ওর কাছে ঘেঁষে না, বিদেশি লোক, শেষে মারা পড়বেন। মনে মনে ভাবলাম, কি আবার করবে, যা করবার তো করেইছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি কি আমার আছে? তারপর একদিন যা হলো তা তোমরা কেউ বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি যাতে পাগলি টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, তখন আমার কাঁচা বয়স, তাই চোখে ঝাপসা দেখবার কোনো কথাই নয়, একদম স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো, যাব কি যাব না, এইসব ভাবতে ভাবতেই দু এক পা এগিয়ে বেশ সংকোচের সঙ্গেই আমি জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি বেশ হেসেই বললে, কে? সেই তিনি যিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বললে, আহ মরণ, কে তার নামটাই বল না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে এই পাগলি লুকিয়ে রয়েছে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি আর বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ল, তারপর আমায় বলল, এসো না, বসো না এসে পাশে, লজ্জা কি? আহা, আর তো লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। এই মেয়েটির রকম সকম আমার একদম ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এই পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে বুঝি। তাই ফিরে চলে যাচ্ছি। এমন সময় পরিচিত কণ্ঠে ডাক শুনে বেশ থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় সেই পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, তাই আজ ফিরেই যাই। পাগলি বললে, এই বাস বাস। বললাম, তুমি ওই রকম ছোট্ট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবটা কি বলো তো? পাগলি আবার বললে, মরণ, কাঠের মরা, আবল তাবল বকছে তখন থেকে, আমি কেন শাস্তি যাবো শুনি? বললাম, না না, সত্যি কথা বলছি, আমায় অমন ভয় দেখিও না, তোমায় আমি মা বলে ডেকেছি না। পাগলি বললে, শোন তবে, তুই সেরকম নস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয়। দেখ, তোকে দু একটা কিছু দিয়ে দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগির, অনেক মরা আসবে, এই ঘাটেই আসবে, ততদিন অপেক্ষা কর। কিন্তু যা বলে দেব তাই করবি, রাজি আছিস? সব সাধনা ভিন্ন, আর কিচ্ছু হবে না তোর দ্বারা, কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি বিদুলোক ছিলাম না কোনো কালেই, তবুও কখনো মরার উপরে বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম,
বেশ, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন আমি না পড়ি। আর বাকি তুমি আমায় যা বলবে আমি সবে রাজি। একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি আয়, আয় আয় আয়, চুপি চুপি আয় আয়। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটি 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। ও বললে, ঢোল শেকড় বেয়ে নেমে যা, যা নেমে যা নেমে যা নেমে যা। জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে না যায় দেখিস। তোল তোল তোল, যা তোল। তখন কি করছি জ্ঞান কিছুই ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মরার উপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ আমার তখন নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাতই নেই। পাগলি বললে, চেঁচিয়ে মরছিস কেন? বদ কোথাকার! আমার মাথার মধ্যে কেমন যেন গোলমেল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি। গায়ে লোকে একদম ঠিকই বলে, কিন্তু ফিরবার আমার তখন সব পথ বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে সন্ধ্যে থেকে আমাকে তাই তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমায় বললে, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখিস ভয় পাবি না, ভয় পেলেই কিন্তু মরবে, ভয় পেলেই মরবে, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ নেই কোনো দিকে, নিরন্ধ্র অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ এক পাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে, একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনেছি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরো একটি ব্যাপার ঘটল। দেখো, বিশ্বাস করো না করো তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার তো কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বৌমেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় কারোর ভিজে নয়। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কর্রা পাখি।
বীরভূমে নদীর তীরে যথেষ্ট হয়। ওই দু পায়ে গম্ভীরভাবে হেঁটে চলে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে আমার মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা আমার তখনও শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ের গলায় কারা যেন খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটাও পাখি নেই, সবাই অল্প বয়সী বউ। তারা তখন সবাই এক ঘোরে ঘুমটা খুলে আমার দিকে আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকেই তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে নিকটে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙ্গুল নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটে উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হলো কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা তাদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমায় পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে এ শ্মশান থেকে পালাতে না পারি। হাড়েরা হাত বাড়িয়ে এক ঘরে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় রয়েছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পদ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যাই হোক, সব রকম ব্যাপারের জন্যে আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা তো করতে নামিনি। আমি কিছু বলবার আগেই মেয়েটা হেসে হেসে বললে, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টোহাবিদ্যার নাম তো শুনেছি বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজেই নি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন। আমার জীবন ধন্য হলো। মেয়েটি বললে, তবে তুমি মহাডামরের সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কিরকম। ওই পাগলি আমায় যেমন বলে দিয়েছে আমি তেমনই করছি। বেশ, মহাডামরের সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিচ্ছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখোনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, আচ্ছা, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে আমাকে দেখা দিলেন, মানে কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো যে এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথায় গোলমেল হয়ে গিয়েছে, তাই কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, না না, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আসলে আমি কিছুই জানি না আপনারা কারা। যদি আমি অপরাধ করে আমায় দয়া করে মাফ করবেন, কিন্তু কথাটার জবাব যদি পেতাম। বালিকা বললে, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যঘ্নপথের নাম শুনুনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্যে
ওই পথেই আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যৌখ পথে সারা জেগেছে, তাই ছুটে এলাম দেখতে। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বললে, তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্যে, অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পুরা কাঠ ছুঁড়ে মেরেছি? তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাটামরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নে, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? হ্যাঁ, দিলাম। এই সময় যে সব দেহের উপর বসে আছি আমি, তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর যেন কেমন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই, একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যাংকের হাসি হেসে বললে, যে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিড়ে ফিরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাততালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে, আর অমনি সেগুলো নাচের বাঁকে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো। তবুও তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস টক টক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসতে চাইল। সঙ্গে সঙ্গে চারপাশের বনের শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধ চারিদিকে পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শুকুনি উড়ছে সেই গভীর রাত্রে। শেয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ ছাড়া সেই ভয়ানক রাত বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউড়ে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে। তার আগুনের ভাঁটার মধ্যে জ্বলন্ত দুটো চোখ, ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি বিভৎস ত্রুটির দৃশ্য! সে পুঁতি গন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচিটির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে এক উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার ওপর বসে আছি সে সবটাই চিৎকার করে কেঁদে উঠে বললে, আমায় উদ্ধার কর। রোজ রাতে এমনই হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি। আমায় উদ্ধার কর, উদ্ধার কর আমায়। কত কাল আছি এই শ্মশানে, 56 বছর, কাকেই বা বলে, কেউ দেখে না। আমায় উদ্ধার কর, আমায় উদ্ধার কর, উদ্ধার কর আমায়। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে বর্ষা হয়ে এসেছে। বোধহয়
অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হতে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি আমায় বললে, যা, তোর তো মজা হয়ে গেছে। হাসছে পালিয়েছিলি না। যা যা যা, তোর বোঝা হয়ে গিয়েছে, যা। আমার শরীরও তখন ঝিমঝিম করছে। বললাম, কিন্তু কিন্তু আমি ওনাদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলেছিলে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? ধর, ওসব তো হাকিনীদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্ম শক্তি এবং দেবী ত্রক্ষরে মহা ষোড়শী সুন্দরী। কুচ্ছতন্ত্রের সাধনা ভিন্ন, তিনি প্রকট হন না। কুচ্ছ উচ্চতন্ত্রের সাধনা, তা তুই কি জানিস? হ্যাঁ, ওসব মায়া, সবই মায়া। আমি সন্দিগ্ধের সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে, জানো, আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারার নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই আমার মনে পড়ল পাগলির কথাও। কি একটা তার সঙ্গে যেন ঘটেছিল, কিন্তু কি সেটা? পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তির মেয়ে দেখেছিস, তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কানে। তারপর সে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, মুখ পোড়া বাদর কথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। তোকে ভেলকি দেখিয়েছি? তুই তো সব সময় আমার সামনেই বটতলায় বসে আছিস। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায় এখন যে তুই সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সবে সন্ধে। আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো সবে মাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘবেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল, শকুনির ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে, আর কেনই বা এমন মিথ্যে ভয় দেখালে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। বললাম, আচ্ছা, আমার একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো। সে আমায় বললে, তুই সে বুঝবি নে। মহা ষোড়শী, মহাডামরী, ত্রিপুরা, এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না।
আমার পূর্বজন্ম এমনই কেটেছে, এ জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলেম, তবে বেশি দিন রাখতে পারবি না। যা পালা পালা। চলে এলাম, সে আজ 40 বছরের কথা। আর যাইনি, হ্যাঁ ভয়েই যাইনি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন চিনতাম না, বয়সও ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ কোনো মানবী নয়। সংসারের কেউ ছিল না সে। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য অমন পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবো? যাক সেসব কথা। শক্তি পাগলই দিয়েছিল, কিন্তু আমি রাখতে পারিনি। ঠিক বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই সব গেল। কেবল চন্দ্র দর্শনই এখন করতে পারি। তুই চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। 2 হাতের আঙুলে দুটো চোখ বুজিয়ে চেপে রেখে দুটো বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে কান জোর করে চেপে তুমি চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই তুমি চন্দ্র দর্শন করতে পারবে। চোখের সামনে তুমি পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরের আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটো পরী। তুমি যা জানতে চাইবে পরী তোমায় তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিচ্ছু থাকে না, বুঝেছো? আমি দেখলাম তারানাথের বকুনি আর থামবে না যতক্ষণ এখানে আছে। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষাও গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা তিনি জিজ্ঞেস করতেন। না, এটার কোনো এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও মাতু পাগলি। গল্পে সাউন্ড ডিজাইনে তুহিন এবং পোস্টার ডিজাইনে রাজ। এছাড়াও বিভিন্ন চরিত্রে তুহিন, ঋত্বিক, ময়ূক, মোহর, অভিজিৎ, রিভু, খুশি এবং পারমিতা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। এবং তার সাথে জানাই, এবার আমরা নিজেদের ও আপনাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ রেখেছি। যদি এই নভেম্বর থেকে ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা আমাদের কমেন্ট বক্স ভরিয়ে তুলতে পারেন মাত্র 1000 কমেন্টে, তাহলে আপনাদের করা যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।